রিপোর্টারের শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, সোনা কারিগরকে অপহরণের চেষ্টা, পাঁশকুড়ায় ফিল্মি কায়দায় অপহরণের চেষ্টা। সরাসরি চলে যাব, সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে। সুজিতের থেকে আগে জানি যে কিভাবে অপহরণের চেষ্টা করা হয়েছিল সোনা কারিগরকে, প্রথমে সেই বিষয়টা জানবো। সুজিত, ফিল্মি কায়দায়, একেবারে ফিল্মি কায়দায় সিনেমায় যেমনটা দেখা যায় তেমনটাই দেখা গেল। কিন্তু প্রথমে জাতীয় সড়ক যেটা খড়গপুর থেকে হাওড়া, সেখানে সিদ্ধাবাজারে, পাঁশকুড়া সিদ্ধাবাজারে দেখা গেল যে কয়েকজনের দুষ্কৃতী তারা কিন্তু অপেক্ষা করছিল সোনার কারিগরকে। একেবারে তারা সিনেমার কায়দায়, যেটা সিনেমায় দেখা যায় সেরকম করে তারা কিন্তু নিজেদের গাড়িতে তুলে নেয়। অপহরণ করার উদ্দেশ্যে তারা বর্ধমান নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু পুলিশের ভয়ে তারা প্রথমে চলে যায় যে দীঘা নন্দকুমার যে জাতীয় সড়ক যেটা এসছে মেছাদা, সেখানেই কিন্তু তারা যেতে গিয়ে আটকা পড়ে। কোথায় না নিমতৌড়িতে। কিভাবে না পুলিশের ফোন এসপির কাছে সরাসরি যায়, পাঁশকুড়া থানার পুলিশের। ঘটনার পরপরই এসপি যখনই জানার পরপরই কিন্তু একেবারে বলা যায় নাকাবন্দি যে চেক আপ চলে, নাকা চেকিং, সেটাই কিন্তু জোরদার করা হয়। জোরদার করার ফলেই কিন্তু নিমতৌড়ি অর্থাৎ তমলুকের নিমতৌড়িতে তমশ্রী আটকে পড়ে এবং যাকে অপহরণ করা হচ্ছিল তাকে সহ 8 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বেশিরভাগেরই বাড়ি বলা যায় যে বর্ধমানে, এবং সেই বর্ধমান থেকে এসে ওই সোনা কারিগরকে তারা কিডন্যাপ করছিল। তাদেরকে গ্রেপ্তারের পর নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে এবং বড় চক্র, বড় বলা যায় যে একটা চক্র ছিল। একটা বিষয় যে এই যে সোনা কারিগর, সে যে সোনা নিয়ে পালাচ্ছিল, দুষ্কৃতীদের কাছে সে খবর ছিল। এবং আগে থেকে রেকি করেছে এবং তারা কিছু কথা বলছে পুলিশকে তদন্তে, যাতে বিপথে চালনা করা যায়। সেক্ষেত্রে পুলিশ নিজেরা কিন্তু সব ঠিকঠাক জানতে চাইছে যে আসলে ঘটনাটা কি। সোনা তাকে শুদ্ধ অপহরণ করার উদ্দেশ্যেই এই 8 জন কিন্তু তারা ফাঁদ পেতেছিলেন, তারা অপেক্ষা করেছিলেন। রেকি ওই এলাকায় করেছেন কিভাবে তাকে তুলে নিয়ে যাওয়া যায়, কিন্তু তমশ্রী বর্ধমান নিয়ে যাওয়াই উদ্দেশ্য ছিল। যদিও পুলিশের ভয়ে তারা কিন্তু বা পুলিশকে চোখে ধুলো দিতে তারা ঘুরপথ দিয়ে যেতে চেয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশের জালেই দুষ্কৃতী এবং সোনা উদ্ধার হয়েছে এবং সেই সোনা কারিগরকে উদ্ধার করা গেছে। বেশ, পাঁশকুড়া থানাতে একটা খবর আছে যে একজন আমাদের এনএইচএতেই একজন ব্যক্তিকে 7-8 জন মিলে একটা গাড়িতে জোর করে ঢোকাচ্ছে, মানে যেটা অ্যাবডাকশনের মতো একটা ফিলিং হয় আইসি পাঁশকুড়ার। আমাদের যে উইংসগুলো আছে তারা সবাই নাকা স্টার্ট করে, তমলুক থানার এসআই গাড়িটাকে ইন্টারসেপ্ট করে, সেখান থেকে আমরা 9 জনকে অ্যারেস্ট করি এবং তারা এটা কনফেস করেছে যে সৌমেন পাত্র বলে যাকে অপহরণ করার চেষ্টা হচ্ছিল, সে জম্মুতে জৈন বাজারে শফিউল ইসলামের একটা সোনার দোকানে কাজ করতো এবং তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে বেশ খানিকটা গয়না ইত্যাদি বা সোনা ওখান থেকে চুরি করে নিয়ে চলে এসেছে। তারপরে তার সঙ্গে একটা যোগাযোগ করা হয়, এটাকে একটা প্রলোভন দেখানো ইত্যাদি কথা বলা হবে, এইভাবে তাকে ডাকা হয়। আজকে রিমান্ডে প্রেয়ার আছে 7 দিনের, আমরা রিমান্ডে নিয়ে তদন্তটাকে আরো এগিয়ে নিয়ে যাব। মহিলাকে খুঁটিতে বেঁধে অত্যাচার, পশ্চিম মেদিনীপুরের সবংয়ের ঘটনা। পরে সবং থানার পুলিশ গিয়ে উদ্ধার করে মহিলাকে, কিন্তু কি কারণে খুঁটিতে বেঁধে এইভাবে অত্যাচার করা হলো মহিলার উপর জানবো। সরাসরি চলে যাব, দিগ্বিজয় মাহালি রয়েছে আমার সঙ্গে। দিগ্বিজয়, একজন মহিলাকে খুঁটিতে বেঁধে এইভাবে অত্যাচার করার পিছনে কারণটা ঠিক কি? দেখো, মূলত যেটা কারণ হিসেবে যারা এই অত্যাচার করেছে তারা জানাচ্ছে যে তাদের যে স্বসহায়ক দল রয়েছে সেই দলের কিন্তু নেত্রী ওই মহিলা, এবং ছোট ছোট যে সমস্ত সরকারি লোন দেওয়া হয় সেই সমস্ত লোনের টাকা কিন্তু ওই মহিলার হাত দিয়েই তারা ব্যাংকে জমার জন্য দিয়েছিল। কিন্তু সেখানে প্রায় 3.5 লক্ষ টাকা মতো সেই টাকা কিন্তু যে মহিলা নেত্রী রয়েছেন তিনি কিন্তু জমা করেননি। এর ফলে কিন্তু যারা রয়েছেন অন্যান্য সদস্যরা তারা কিন্তু এই খবর জানার পরে তাকে চাপ দেয়, এবং সেই চাপ দেওয়ার পরেও যখন তিনি টাকা ফেরত দিতে রাজি না হন, তার জন্যই কিন্তু তাকে আজকে দেবভোগ গ্রাম পঞ্চায়েত এলাকায় তাকে খুঁটিতে বেঁধে যথারীতি এক ধরনের অত্যাচার করা হয় বলে অভিযোগ উঠে আসছে। এবং পরে যখন খবর দেয় সবং থানার পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে গেছে। যদিও সোমবার সন্ধ্যা পর্যন্ত সবং থানায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। বেশ, আমরা লোন লিখলি, লোন দিচ্ছি ওকে,
ও লোনটা মিটায়নি, ও নিয়ে নিজে পয়সাটা ভোগ করে নিচ্ছে। এখন অ্যাকাউন্ট সব বন্ধ করে দিল। আমরা জানতে পারলি, মিটিং বুঝলি মনে হয় 28 বার, তাও হয়নি। থানাকে গেছি, তাও হয়নি। তারপরে এই ডেট সেই ডেট, আজ লিবনি কাল দিব এরকম করে দেয়নি। ঘরকে গেলে পালিয়ে যায়, এদিকে রাত্রে গেলেও পালিয়ে যায়, যখনই চাই পালিয়ে যাচ্ছে। ওকে সেলফ হেল্প গ্রুপের? হ্যাঁ, সেলফের গ্রুপেরই হেড। পয়সা দিবে বলে দেয়নি, বলে খুঁটিতে রাখছি, পয়সা দিলে ছেড়ে দিব। রাজগঞ্জে ধুন্ধুমার পরিস্থিতি, তুলকালাম পরিস্থিতি, শোরুমে হামলা, গাড়ি ভাঙচুর। কিন্তু কি কারণে শোরুমে হামলা হলো, গাড়ি ভাঙচুর হলো, এই রকম তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হলো রাজগঞ্জে, দেখাবো একটা ছোট্ট বিরতির পর। দেখতে থাকুন দুয়ারে রিপোর্টার। রায় ও মার্টিন। আমি আদৃত সরকার, মাধ্যমিক। রাজগঞ্জে তুলকালাম, জমি বিবাদ নিয়ে রাজগঞ্জে তুলকালাম, শোরুমে হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ। জলপাইগুড়ির রাজগঞ্জের বন্ধুনগরে রীতিমতো উত্তেজনা, জমি বিবাদে তুলকালাম, গাড়ি ভাঙচুর। পরিস্থিতি দেখছেন যে মুহূর্তে এই ঘটনা ঘটে। সরাসরি চলে যাব, শান্তনু রয়েছে আমার সঙ্গে, শান্তনুর সঙ্গে কথা বলবো। শান্তনু, যে বিষয়টা জানতে চাইবো, এই যে জমি বিবাদটা ঠিক কোন জায়গায়, কাদের মধ্যে এই জমি বিবাদ, কেন এই তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হলো? দেখো, রশিদ আহমেদ এবং বিশাল আগরওয়াল দুজনেরই জমি রয়েছে এই বন্ধুনগর এলাকায়, যার মধ্যে বিশাল আগরওয়ালদের একটি শোরুম এবং একটি গ্যারেজও রয়েছে। সেই শোরুম এবং গ্যারেজের ঠিক পাশেই রয়েছে প্রায় 3 বিঘার মতন জমি, যার মধ্যে রশিদ আহমেদদের এবং বিশাল আগরওয়ালদের কিন্তু এক একটা আলাদা আলাদা করে প্লটও রয়েছে। সেই প্লটের অর্থাৎ জমিকে কেন্দ্র করে কিন্তু দীর্ঘ প্রায় 1.5 মাস ধরে বিবাদ চলছিল। বিভিন্ন সময় কথা কাটাকাটি সেই পর্যায়ে ছিল, তাতে কাজের হাম্পার হচ্ছিল বলে অভিযোগ বিশাল আগরওয়ালদের। এবং এরপর যে ঘটনাটা ঘটলো তার রীতিমতন হাতাহাতির একটা পর্যায়ে গিয়ে পৌঁছলো, যেখানে গাড়ি ভাঙচুর করা হলো, শোরুমে হামলা চালানো হলো। যেটা বিশাল আগরওয়ালদের পরিবারের যেটা বক্তব্য বা তাদের সরাসরি যেটা অভিযোগ, যে দুষ্কৃতীরা রীতিমতন করে পরিকল্পনা করে এসেই তাদের গাড়ির উপর হামলা চালিয়েছে, তাদের শোরুমের উপর হামলা চালিয়েছে, কাজ বন্ধ করে দিয়েছে, কর্মীদেরকে আহত করেছে এবং তারপর তারা পাল্টা করে তাদের নামেই আলাদা করে অভিযোগ দায়ের করেছে বলে অভিযোগ। এবং এই নিয়ে কিন্তু তাদের যেটা দাবি, তারা একাধিকবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভোরের আলো থানায় অভিযোগ জানিয়েছিলেন যে তাদের উপর চড়াও হচ্ছে একাধিকবার এবং তাদের কাজের সমস্যার সৃষ্টি করছে। এবং যে জমিকে কেন্দ্র করে বিবাদ, তাদের দাবি যে জমি পূর্ণ কাগজপত্র কিন্তু তাদের কাছে আছে। অন্যদিকে রশিদ আহমদের পরিবারের যেটা বক্তব্য, সেটা হচ্ছে তারা তাদের জমি যেটা দখল করে রেখেছে বিশাল আগরওয়ালদের পরিবার, সেই জমিকে কেন্দ্র করেই কিন্তু বিভিন্ন সময় চলছিল তাদের মধ্যে কথা কাটাকাটি। কিন্তু যে ঘটনা ঘটেছে তার পেছনে তারাও কিন্তু অভিযোগের আঙুল তুলেছেন যে তাদের পরিবারের লোকজনকে মারধর করা হয়েছে। অর্থাৎ ঘটনা এমন একটা আকারে ধারণ করেছে যেখানে রীতিমতন একটা উত্তেজনকর পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে এবং প্রশাসনকে হস্তক্ষেপ করতে হয়েছে। ভোরের আলো থানার পুলিশ কিন্তু দুপক্ষেরই অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে। পুলিশ কমিশনার থেকে গোটা ঘটনা তদন্ত করে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। সব মিলিয়ে কিন্তু একটা উত্তেজনকর পরিস্থিতি, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য কিন্তু প্রশাসনের তরফে আশ্বস্ত করা হয়েছে। কারণ এই ঘটনা আমাদেরকে আসে ধমকি দিচ্ছে, বিশাল পুলিশ নিয়ে আসছে। তারপরে ওই যে গুন্ডা নিয়ে আসছিল, আনার পরে যে গাড়িতে মালদান উঠাচ্ছিল, আমার বউ কাজ করতেছিল, ঘর টর সব ভাঙে দিয়ে গাড়িতে মাল উঠাচ্ছিল। উনি বলতেছে আমি দেখে নিব, তোদেরকে হুমকি দিচ্ছে, পুলিশ গুলি করে দিব, হ্যান্ড করে দিব। কি করতে এসেছিল ওরা? উনি আসছে, উনি বলে জমি কিনে নিছে, আমি খতিয়ানের মালিক, আমাকে বুঝে দাও। আমার উপরে বারবার আসে, ডিস্টার্ব করবে। পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। ওটা কেস চলতেছে স্যার, আমি কোর্ট থেকে বেল হয়ে আসছি। বাচ্চাটার নাঙ্গুল 2টা কাটছে, আমার বউ কোমরে লাগছে, মাথায় লাগছে। हमारे शोरूम का कैमरा फोड़ दे रहे हैं मल्टीपल टाइम्स बारी और खुलेआम घूम रहे हैं, हम लोग को जान से मारने का धमकी दे रहे हैं। हमारा ज़मीन है, वहाँ पर स्टेटस को हमारा ऑर्डर लिया हुआ है, वहाँ पर हमारा ऑब्जेक्ट किया है तो रड वड लेके मारने लग गया। हमारा टेम्पो वहाँ पर खड़ा हुआ था, उसमें तोड़फोड़ पूरा मचा दिया है। मल्टीपल उनका नाम में कंप्लेन दे रहा है। क्या नाम है उसका? सोनारुल हक है, रफ़ीक हुसैन है, कांतापुरी का पार्टी का एक लीडर है और उनका ज़मीन है तो उनके पास में कोई पेपर भी है क्या? पूछिए ना। हमारे सामने, आग के सामने में जो गुमटी लगा रहा है, पुलिस को हम बुला रहे हैं, पुलिस नहीं सुन रहा है। প্রার্থী বাছাই নিয়ে বিজেপিতে কোন্দল, গাজলে বিজেপি বিধায়কের বিরুদ্ধে স্লোগান দলেরই কর্মীদের। সরাসরি চলে যাব তার আগে, যে বিজেপির বিধায়কের বিরুদ্ধে বিজেপির একাংশ তারা স্লোগানিং করছে। বিধানসভার প্রার্থী বদল চাই, গাজল বিধানসভার প্রার্থী বদল চাই। সরাসরি চলে যাব, সেবক দেব শর্মা রয়েছে আমার সঙ্গে। সেবক, এখনো পর্যন্ত বিধানসভা ভোট ঘোষণা হয়নি, তার আগেই প্রার্থী নিয়ে বিজেপিতে এই রকম কোন্দল।
একদমই তমশ্রী, দেখো মালদহের গাজল এখানে কিন্তু গতবার আমরা দেখেছিলাম 2021 সালে হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছিল, শেষ পর্যন্ত 2000-এর কিছু বেশি ভোটে বিজেপির চিন্ময় দেব বর্মন তিনি বিধায়ক হন। কিন্তু গত 5 বছরে তার কাজকর্মে অখুশি দলের কর্মী নেতাদের একাংশ, যাদের অনেকেই কিন্তু প্রবীণ বা দীর্ঘদিন ধরে পার্টি করছেন, তারা আজকে একটি বনভোজনের কর্মসূচি নিয়েছিলেন। সেখানে প্রচুর সংখ্যক বিজেপির নেতা কর্মী ছিলেন, বুথ স্তরের নেতৃত্ব যেমন ছিলেন, একই সঙ্গে অনেকেই জনপ্রতিনিধি ছিলেন পঞ্চায়েত স্তরে। তারা কিন্তু একযোগে স্লোগান তুললেন বিজেপি বিধায়কের বিরুদ্ধে এবং তারা স্পষ্ট বার্তা দিলেন নেতৃত্বকে যে এই বিধায়ককে তারা মানবেন না প্রার্থী হিসাবে। এই বিধায়ককে যদি প্রার্থী করা হয় সেক্ষেত্রে প্রয়োজনে একটা নির্দল প্রার্থীর প্রয়োজনে দাঁড় করাবেন তারা। আর যদি নেতৃত্ব প্রার্থী বদল করে, অর্থাৎ চিন্ময় দেব বর্মন বর্তমান বিধায়ক, তাকে সরিয়ে অন্য কাউকে প্রার্থী করা হয়, তাতে গাজল আসন 30,000-এরও বেশি ভোটে জেতা সম্ভব, এমনটাই দাবি করছেন বিজেপির এই নেতা কর্মীরা। আর চিন্ময় দেব বর্মন, যার বিরুদ্ধে এত অভিযোগ, যেখানে কর্মীরা বলছেন তিনি নাকি দিনের বেলা বিজেপি, রাতে তৃণমূল, একই সঙ্গে বলা হচ্ছে তিনি দুর্নীতি স্বজন পোষণে যুক্ত, প্রাক্তন কর্মীদেরকে মর্যাদা দিচ্ছেন না, সেই অভিযোগের উত্তরে বিধায়ক বলছেন যে একটা স্লোগানে করলে বা স্লোগান তুলে দিলেই প্রার্থী বদল হয় না এভাবে। যদি কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব মনে করেন তাকে সরাতেই পারেন, কিন্তু কারা বিক্ষোভ করছেন তার কিছু জানা নেই। কেউ বিক্ষোভ করে থাকলে সেটা দল দেখবে। সব মিলিয়ে বিজেপির অভ্যন্তরে যে এই ঘটনা এবং যেভাবে প্রকাশ্যে আজকে একযোগে স্লোগান তোলা হয়েছে, তাতে অস্বস্তি বেড়েছে বিজেপি নেতৃত্বে, এটা বলা বাহুল্য। তমশ্রী, বেশ। চিন্ময় দেব বর্মন বিভিন্ন স্বজন পোষণ দুর্নীতির সঙ্গে যুক্ত, দিনের বেলা বিজেপি, রাত্রেবেলা টিএমসি। বিধায়ক কালে কোথাও দেখলাম না তার উন্নয়নমূলক কোনো কাজ, কোথাও সব জায়গায় তোলাবাজি। পঞ্চায়েতে প্রার্থী ঠিক করতে গেলে সেটিং তত্ত্ব কাজ করে, সেট করে টাকা পয়সা নিয়ে। এই তার আচরণের জন্য সাধারণ যারা কর্মী, 80% কর্মী তার বিপক্ষে চলে গেছে। এই কারণে আমরা চাইছি এখান থেকে ওকে হটাতে হবে। আমরা পার্টির বিরুদ্ধে নই, পার্টি যাকে এখানে চয়েস করে দিবে তাকে আমরা জিতে দেখাবো। আর না হলে আমরা তার বিকল্প হিসেবে তাকে যদি প্রার্থী দল যদি দেয় চয়েস করে, তাহলে আমরা নির্দল প্রার্থী দাঁড় করে তার নিব। গাজল বিধানসভায় সবারই আমাদের একটাই মত, আমরা গাজল বিধানসভায় প্রার্থী বদল চাই। আমাদের প্রার্থী বদল করে যদি আমাদের রাজ্য দেয় ভারতীয় জনতা পার্টি রাজ্য নেতৃত্ব, গাজল বিধানসভায় আমরা কমসে কম 30,000 ভোটের ব্যবধানে আমরা ভারতীয় জনতা পার্টির এমএলএকে আমরা জিতিয়ে নেব। আর যদি বদল না করেন তাহলে অনেক কার্যকর্তারা হয়তো মনে রাগ বসা করে তারা বসে যাবেন, কাজ করতে পারবেন না, এবং যারা নাকি বরিষ্ঠ কার্যকর্তা তাদেরকে কোনো সম্মান দেওয়া হচ্ছে না। ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে আমাদের একটাই অনুরোধ, আমাদের গাজল বিধানসভা প্রার্থীটাকে আমাদের বদল করে দিন। এটা কোনো ব্যক্তি বা একটা ব্যক্তিবর্গের তৈরি করা কোনো ঘটনা হতে পারে, সাজানো ঘটনা, এবং তাদের মনে হতে পারে যে প্রার্থী পছন্দ নয়, কিন্তু সেই গুটি কয়েক 10-12 জন 15 জন লোকের উপর নির্ভর করে তো প্রার্থী ভারতীয় জনতা পার্টি ঠিক করে না। এত বড় একটা অর্গানাইজেশন অল ইন্ডিয়া বেসিসে চলে, তাদের কিছু তন্ত্র আছে, সেই তন্ত্রকে ব্যবহার করে তারা প্রার্থী নির্বাচন করে। এবার সেক্ষেত্রে তাদের মনে হতে পারে যে আমি ক্যান্ডিডেট হব, সেই জন্য তাদের এই পন্থাটা ভুল, এবং দলীয় নির্দেশকে বারবার অবমাননা করে এই ধরনের কর্মকাণ্ড করা, সেটা দল সিদ্ধান্ত নেবে যে এই কাজের জন্য তাদের কি হওয়া উচিত। আমি তাদের সঙ্গে বরঞ্চ বসে মিটমাট করে নেওয়ার চেষ্টা করি, আমার কিছু ত্রুটি থাকলে সেটা আমি সংশোধন করে নেওয়ার চেষ্টা করি।